আসসালামু আলাইকুম মিনাসান কন্নিচুয়া শিক্ষারী নিহঙ্গ গাক্কু থেকে আমি রুমানা আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজ আমি আপনাদেরকে দেখাবো লেসন 9 এর গ্রামার। দেখতে দেখতে আমরা শুধু গ্রামার বলতে বিভিন্ন ধরনের ভার্বের ব্যবহার শিখছি, নতুন নতুন ভার্বের ভোকাবুলারিতে পড়ছি এবং সেগুলো কীভাবে প্রয়োগ করতে হবে জাপানি ভাষায় সেটাই শিখছি। তো চলে যাচ্ছি আজকে লেসন 9 এর গ্রামার দেখাতে। আজকে লেসন 9 এ দুটো নতুন ভার্ব আমরা শিখছি, সেটা হচ্ছে আরিমাস এবং ওয়াকারিমাস। আপনারা ভোকাবুলারিতে পড়েছেন আরিমাস মানে থাকা বা আছে, ওয়াকারিমাস মানে জানা বোঝা, এটা অর্থ বোঝায় আমি বুঝি বা জানি বা আমি পারি, এই টাইপের অর্থ কোনো একটা বিষয়। আর আরিমাস মানে কোনো জিনিস থাকা বোঝায়। এখন যার থাকবে সেটি তিনি সবসময় সাবজেক্ট, সেটা আমি হই আপনি হন, যে যার থাকবে বা যে পারে যে বোঝে সে সবসময় সাবজেক্ট। আর যে জিনিসটা আমার থাকবে সেই বস্তুটা এবং যে জিনিসটা আমি পারবো বুঝিয়ে ওয়াকারিমাস, সেই জিনিস বস্তুটা সঙ্গে সবসময় একটা পার্টিকেল হবে। সেই পার্টিকেলটা হচ্ছে গা পার্টিকেল। হ্যাঁ, আমরা একটা নাউন পারি আছে আমার, অথবা সেটা আমি পারি বুঝি, সেই নাউনটার সঙ্গে গা পার্টিকেল হবে, সেটাই আজকে শিখবো। এছাড়া আরেকটা নিয়ম আছে যেটা আমি পরে আসছি, ঠিক আছে? আগে এটার ব্যবহারটা দেখে নিই, যে জিনিসটা আমার থাকবে বা যে জিনিসটা আমি পারবো সেটার সঙ্গে গা পার্টিকেল হবে। কেন গা পার্টিকেল হবে, কেন ও পার্টিকেল হবে না, সেটা একটু বলে নিই। কারণ আমি যখন ট্রানজিটিভ ভার্ব পড়িয়েছি লেসন 6 আমি বলেছি ট্রানজিটিভ ভার্ব এখানেও তো একটা বস্তু দিয়ে কাজ হচ্ছে, যে আমি এটা পারি এটা বুঝি, কিন্তু এটা একটা অবস্থা বোঝা, যে আমি পারি বা আমার আছে, এটা একটা সিচুয়েশন বোঝায়। আর ট্রানজিটিভ ভার্ব কোনো সিচুয়েশন বোঝায়নি। ট্রানজিটিভ ভার্ব বুঝিয়েছে যে আমি খাই, আমি করি, কোনো একটা অমুকে করে, কোনো একটা বস্তু দিয়ে এটা কাজ হয়েছে বা হয়। কিন্তু এখানে আমি যখন বলবো আমার আছে বা আমি এটা পারি, দ্যাট ইজ এ সিচুয়েশন, একটা পরিস্থিতির ক্ষেত্রে সবসময় নাউনের সঙ্গে গা পার্টিকেল হয়। আর ট্রানজিটিভ ভার্ব হলো ও পার্টিকেল হয়। যাদের পার্টিকেল নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন আছে এই ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখবেন। তাহলে আমরা বলছি আমার আরিমাস মানে আমার আছে বা থাকা, আর ওয়াকারিমাস মানে আমি জানি বা পারি। তা আমি ওয়াতাশি ওয়া, যে পারে বা যে জানে সে আমি হই আপনি হন যে হন, সে ওয়া দ্বারা সাবজেক্ট। তারপরে আমার গাড়ি আছে, খুরুমা গা আরিমাস, গাড়ির সঙ্গে আমি গা পার্টিকেল বসেছি, এটা আছে। অনেকে বলে যে আরিমাস থাকলে নাউনের সঙ্গে গা পার্টিকেল বলে এখানে ওয়াতাশির সাথে গা পার্টিকেল দিয়ে দেয়। আর না, সেটা না। যার থাকবে সে সাবজেক্ট, সে সবসময় সাবজেক্টের সঙ্গে সবসময় ওয়া পার্টিকেল হবে। আপনাকে বুঝতে হবে কি আছে। আমার আছে বলতে কি আমি ওয়াতাশিওয়া, আমার আছে, কি আছে সেই বস্তুটার সঙ্গে, সেটা মাথায় রাখবেন যে কি আছে সেটা বোঝাচ্ছে। কার আছে সেটা না, কি আছে সেই বস্তুটার সঙ্গে গা পার্টিকেল হবে। কার আছে সেটা ওয়া পার্টিকেল। তারপরে ওয়াকারিমাস দিয়ে যদি এক্সাম্পল দিই, মিরাসান ওয়া নিহঙ্গো গা ওয়াকারিমাস। মিরাসান একজন আমেরিকান, উনি জাপানি ভাষা বোঝেন পারেন, সেটা বলা হচ্ছে। তাই মিরাসান ওয়া নিহঙ্গো গা ওয়াকারিমাস। মিরাসান ওয়া এখানে ওয়া পার্টিকেল হচ্ছে, মিরাসান এখানে সাবজেক্ট, আমি মিরাসানকে নিয়ে কথা বলছি এবং উনি জাপানি ভাষা পারেন, তখন নিহঙ্গোর সঙ্গে আমি গা পার্টিকেল বসিয়েছি। এটা ছিল দুটো ভার্বের ব্যবহার। এবং যখনই আপনি সেন্টেন্সের মধ্যে আরিমাস এবং ওয়াকারিমাস দেখবেন, বুঝবেন যে কি আছে এবং কি জানা বোঝার কথা বলছে, সেই বস্তুটার সঙ্গে, সেই যে বিষয়বস্তুটা তার সঙ্গে গা পার্টিকেল হবে। এরপরে রয়েছে সুকি, কিরাই, জুজু, হ্যাতা, চারটা অ্যাডজেক্টিভ, প্রত্যেকটাই না অ্যাডজেক্টিভ। সুকি মানে পছন্দ, কিরাই মানে অপছন্দ, জোজো মানে দক্ষ, হ্যাতা মানে অদক্ষ। এগুলো ঠিক এই ভার্বগুলোর মতোই, যে জিনিসটাতে আমি দক্ষ, যে জিনিসটা আমার পছন্দ অপছন্দ, যে জিনিসটাতে আমি দক্ষ, সেই জিনিসটার সঙ্গে গা পার্টিকেল হবে। সেটাও একটা অবস্থা বোঝায় যে এটা আমার পছন্দ, এটা একটা সিচুয়েশন, এটা একটা অবস্থা, এটা আমার অপছন্দ, এটাতে আমি দক্ষ, এটাতে আমি অদক্ষ। এখানে কোনো ট্রানজিটিভ ভার্ব না, এটা হচ্ছে পরিস্থিতি বোঝানো হচ্ছে, সিচুয়েশন বোঝানো। সেখানেও যে পারে সে ওয়া পার্টিকেল হবে, সে সাবজেক্ট। পারে বলতে যে যার পছন্দ যার অপছন্দ, যে হ্যাতা যে দক্ষ যে অদক্ষ, তার সঙ্গে ওয়া পার্টিকেল হবে। এবং যে জিনিসগুলো তার পছন্দ অপছন্দ যে হ্যাতা, সেই জিনিসগুলোর সাথে গা পার্টিকেল হবে। ওকে, এক্সাম্পল দিচ্ছি। ওয়াতাশি ওয়া আমার হচ্ছে গিয়ে বিরিয়ানি গা সুকিদেস, বিরিয়ানি পছন্দ করি, গা পার্টিকেল এসেছে, বিরিয়ানি গা সুকিদেস। কি পছন্দ, আমি পছন্দ করি, কি পছন্দ করি, বিরিয়ানি পছন্দ করি, তাই বিরিয়ানির সঙ্গে গা পার্টিকেল হয়েছে। এখানে আমি অন্য কিছু দিয়ে, যেমন করলা তিতা অনেকের অপছন্দ, গোয়া গা
কিরাইদেস আমার কি বলে করলা অপছন্দ, ঠিক আছে। এভাবে আমি অতাশি গোয়াগা কিরাইদেস সুকি কিরাই যাই দিই না কেন এখানে যে জিনিসটা আমি পছন্দ অপছন্দ বলছি তার সঙ্গে গা পার্টিকেল হবে। এরপরে রয়েছে জো জো হ্যাতা, জো জো মানে দক্ষ, হ্যাতা মানে অদক্ষ। ঠিক একইভাবে যে দক্ষ বা যে অদক্ষ সে সাবজেক্ট, আমি তাকে নিয়ে কথা বলছি, সেটা আমি হতে পারি আপনি হতে পারেন। এখানে আমি শুধু ওয়াতাসি ব্যবহার করেছি, আপনি অন্য যে কারো নাম ব্যবহার করতে পারেন, যদু মধু রাম শাম সবার নামই ব্যবহার করা যাবে। দিয়ে যে সাবজেক্টটাতে সে দক্ষ সেই বিষয়টার সঙ্গে নিহঙ্গো গা জো জো দেশ অথবা হ্যাতা দেশ, আমি জাপানি ভাষায় দক্ষ অথবা আমি জাপানি ভাষা অদক্ষ, যেটাই হোক না কেন সেই বিষয়টার সঙ্গে যে জিনিসটাতে আমি দক্ষ অদক্ষ, যেটা আমি পছন্দ করি যেটা আমি অপছন্দ করি, যেটা আমার আছে যেটা আমি জানি বুঝি, সেই জিনিসটার সঙ্গে গা পার্টিকেল হবে। বিকজ ইটস এ পরিস্থিতি, সিচুয়েশন, ইটস নট এ ট্রানজিটিভ ভার্ব, এটা কোনো ট্রানজিটিভ ভার্ব না, এই জন্য গা পার্টিকেল হবে। আমরা লেসন 8-এ দোন্নার ব্যবহার পড়েছি। দোন্না মানে কী ধরনের, কোনো মানুষ বা কোনো জিনিস কী ধরনের তার প্রকৃতি জানার জন্য, তার টাইপটা জানার জন্য আমরা দোন্না ব্যবহার করেছি, এবং তার উত্তর ছিল সবসময় একটা অ্যাডজেক্টিভ, কী ধরনের, সে কী ধরনের মানুষ, জিনিসটা কী ধরনের, ইউনিভার্সিটিটা কী ধরনের, এই ধরনের প্রশ্ন করেছি। কিন্তু আজকে আমরা দোন্নার ব্যবহার দেখব নাউনের সঙ্গে। কোনো নাউনের সঙ্গেও দোন্না ব্যবহার করে সেন্টেন্স গঠন করা যায়। আর যেহেতু দোন্না একটা কোশ্চেন, এটার উত্তর এই লেসন 8-এ আমরা দেখেছি অ্যাডজেক্টিভ হিসাবে। আজকে যখন নাউন দিয়ে প্রশ্ন করব তখন উত্তর একটা নাউন আসবে, ঠিক আছে। তাহলে এক্সাম্পলে চলে যাচ্ছি। আগে বলে নিই, দোন্না সঙ্গে নাউন ব্যবহার করব, এটার অর্থ কী ধরনের বা কী। আসলে কী ধরনের বলতে আমরা অ্যাডজেক্টিভ দিয়ে যখন প্রশ্ন করেছি তখন কী ধরনের যখন বলেছে তখন একটা অ্যাডজেক্টিভ দিয়ে বোঝানো হয়েছে এমন ধরনের জিনিস বা এমন ধরনের মানুষ। কিন্তু যখন নাউন দিয়ে প্রশ্ন করব তখন দোন্নার অর্থ আসলে কি হয়ে যায়, যে কী পছন্দ। যদি এটা শাব্দিক অর্থ কী ধরনের, কিন্তু সেটা একটা টাইপ, যে কোন ধরনের, কী ধরনের খাবার, কী ধরনের খেলা, এই ধরনের প্রশ্ন আসে। উত্তরটা একটা দিয়েই দেওয়া যায়, যে কোনো একটা, সেখানে কোনো গ্রুপ নাউনের আনার দরকার নেই। যেমন আমরা লেসন 8-এ গ্রুপ নাউন নিয়ে আসছি, যে সে কী ধরনের টিচার, সে একজন শিনসেসু টিচার, দয়ালু টিচার, তো একটা গ্রুপ নিয়ে আসছে, সে গ্রুপের মধ্যে সে একটা ভালো টিচারদের গ্রুপের মধ্যে সে একজন ভালো টিচার। কিন্তু এখানে গ্রুপ ট্রুপ কিছু না, যেহেতু নাউন নিয়ে ডাইরেক্ট কোশ্চেন করছি, উত্তরটা একটা নাউন দিয়ে দেওয়া যাবে। এক্সাম্পল দিলে আরও ক্লিয়ার হয়ে যাবে। দোন্না সোপোস গা সুকি দেসু কা, কী ধরনের খেলা পছন্দ করেন, প্রশ্ন করা হচ্ছে কী ধরনের খেলা পছন্দ করেন। কারণ খেলার মধ্যে আবার টাইপ কী আছে, খেলা তো হবে হয় ফুটবল, নাহলে ক্রিকেট, নাহলে টেনিস, নাহলে বেসবল, এরকম যে কোনো একটা খেলা হবে। এখানে যদি ধরন দিয়েও প্রশ্ন করা হয় উত্তর কিন্তু যে কোনো একটা খেলা হবে, যেমন সাক্কা গা সুকি দেস, টেনিস গা সুকি দেস। তাহলে এখানে ধরনটা বলতে কি বোঝানো হচ্ছে, যে আপনি কী খেলা পছন্দ করেন, এটাই প্রশ্ন করা হচ্ছে। আচ্ছা, কিন্তু এটা আবার অন্য টাইপের উত্তর হতে পারে, যেমন দোন্না রিউরি গা সুকি দেসু কা, আপনি কী ধরনের খাবার পছন্দ করেন। রিউরি মানে খাবার, রান্না করা খাবার হতে পারে, আবার মানে ডিশ, যে কোনো প্রকারের ডিশ, আবার রান্না রিউরি ওশিমাস মানে রান্না করা বোঝায়। তা যেহেতু এখানে দোন্না রিউরি গা সুকি দেসু কা প্রশ্ন করা হচ্ছে আপনার কী ধরনের রান্না পছন্দ বা কী ধরনের খাবার পছন্দ, সেক্ষেত্রে একটা নির্দিষ্ট খাবারের নাম না বলে আমি একটা টাইপের কথা বলতে পারি। যেমন ইতালিয়া রিউরি গা সুকি দেসু, আমার ইটালিয়ার খাবার পছন্দ, মানে ইটালিয়ান ডিশ পছন্দ। ইন্দো রিউরি গা সুকি দেসু, ইন্ডিয়ান খাবার পছন্দ, এভাবে বলতে পারি। আবার আমি ডাইরেক্টলি এখানে একটা নাম দিতে পারি, যেমন বিরিয়ানি, বিরিয়ানি গা সুকি দেসু, বিরিয়ানি পছন্দ করি, ঠিক আছে। আমি একটা নির্দিষ্ট নামও বলতে পারি, আবার একটা টাইপ, একটা গ্রুপের কথা বলতে পারি, যে আমি ইটালিয়া তো একটা খাবার নেই, যেমন বাংলাদেশি খাবারে তো একটা খাবার নেই। যদি বলা হয় ইন্ডিয়ান খাবার তো একটা না, ইন্ডিয়া মহা বড় একটা দেশ, বিভিন্ন ধরনের খাবার আছে। তো আমি ইন্ডিয়ান ফুড পছন্দ করি, আমি ইটালিয়ান ফুড পছন্দ করি, অথবা একটা নির্দিষ্ট নাম দিয়েও উত্তরটা দেওয়া যাবে। সুতরাং আপনারা বুঝতে পারছেন, নাউন দিয়ে যখন প্রশ্ন করা হচ্ছে তখন একটা নির্দিষ্ট নাউনও বলা যায়, আবার এবার একটা গ্রুপ অফ নাউনও বলা যাবে। দোন্না দ্বারা যখন আমরা অ্যাডজেক্টিভ দিয়ে প্রশ্ন করেছি, অ্যাডজেক্টিভের ক্ষেত্রে উত্তরটা অ্যাডজেক্টিভ দিয়ে হয়েছে, নাউন দিয়ে প্রশ্ন করার ক্ষেত্রে উত্তরটা নাউন দিয়ে দিলেই হবে। লেসন 8-এ আমি দুটো অ্যাডভার্ব শিখিয়েছি, ততেমো এবং আমারি। ততেমি মানে খুব বেশি, আমারি মানে খুব একটা না। আজকে আমরা আরও কিছু অ্যাডভার্বের সঙ্গে পরিচিত হব, এবং যেগুলো ভার্বকেও মডিফাই করে। ততেমো আমারিতে আমরা অ্যাডজেক্টিভকে মডিফাই করেছি, আজকে আমরা কিছু নতুন অ্যাডভার্ব সহ
কিভাবে ভার্বকে মডিফাই করে সেটা দেখব। আপনারা বলতে পারেন যে কোনটা কিসের সঙ্গে ব্যবহার করা হবে। N5 এ যে কয়টা অ্যাডভার্ব আছে যেখানে যেখানে ব্যবহার করা হচ্ছে সেটুকুই শেখেন। কোথায় কি সেটা বুঝতে হলে পুরো জাপানি ভাষাটাকে বোঝা লাগবে। পুরো জাপানি ভাষাটা আমাদের সিলেবাসে এখন N5 এ নাই। এটা যখন যেতটুকু আপনার সামনে আসে তখন ততটুকুই তার সঙ্গে ব্যবহার করে শেখেন। আস্তে আস্তে ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন যে কোথায় কি হবে। আচ্ছা, তাহলে আমি চলে যাচ্ছি আজকে কিছু অ্যাডভার্বের সঙ্গে পরিচিত হচ্ছি। ইয়োকো, এটা একটা অ্যাডভার্ব। দাইতাই, সুকোশি, আমারি, জেনজেন। এর মধ্যে আমারিটা আমরা লেসন 8-এ পড়েছি। ইয়োকো মানে ভালো, তার মানে কোনো কিছু আমি অ্যাডভার্ব যেহেতু ভালো পারি বোঝাবে এবং সেটা দক্ষতা বোঝাবে। এই যে 5টা আমি আজকে এখানে নতুন অ্যাডভার্ব লিখেছি। ইয়োকো মানে ভালো, দাইতাই মানে মোটামুটি, সুকোশি মানে অল্প, আমারি মানে খুব একটা, জেনজেন মানে একদম। আমারি জেনজেন সবসময় নেগেটিভ হবে। হ্যাঁ, আর এই 3টা ভালো, মোটামুটি, অল্প এগুলো সবসময় পজিটিভ হবে। তার মানে কি? মানে হচ্ছে এগুলো অ্যাডভার্ব অফ ডিগ্রি। ডিগ্রি বলতে কোনো দক্ষতা, সেই দক্ষতাটাকে এই 3টা দিয়ে বাড়ানো হয় খুব বেশি, আস্তে আস্তে কমবে। যেমন ইয়োকো দিয়ে খুব ভালো পারি, দাইতাই দিয়ে মোটামুটি পারি, সুকোশি দিয়ে অল্প পারি। দেখেন ধীরে ধীরে নামছে, উপর থেকে নিচে নামছে, এটা একটা প্যারামিটার। উপর থেকে নিচে নামছে, খুব ভালো পারি, দাইতাই পারি, মোটামুটি পারি, সুকোশি মানে অল্প পারি। তারপরে আরও নেমে গেল, আমারি মানে খুব একটা পারি না, জেনজেন মানে একদমই পারি না। এই 3টা পজিটিভ হলেও আস্তে আস্তে এগুলো কমছে। তার মানে কি? আমরা যেখানটা ভার্ব যদি ইউজ করি সেই ভার্বটাকে সে যদি এদিক থেকে যায়, নিচে থেকে যায় তাহলে যে বাড়াচ্ছে, যদি উপর থেকে আসি তাহলে কমাচ্ছে। এটাকেই বলে মডিফিকেশন। এভাবেই যে এই অ্যাডভার্বগুলো ভার্বকে মডিফাই করে। ঠিক আছে, তাহলে আমরা এখানে একটু আপনাদেরকে বলে নেই যে অনেকেই অ্যাডভার্ব সেন্টেন্স কোথায় বসাবে একটু গোলমাল করে ফেলে। দেখা যায় যে জিনিসটা সে পারে তার সঙ্গে বসিয়ে দিচ্ছে। আমরা যেহেতু বলেছি যে জিনিসটা পারেন সেটার সঙ্গে অ্যাডভার্ব হবে, কিন্তু সেটা কোথায় হবে? আমি একটা সূত্র বানিয়েছি, মানে বই পড়ে আপনাদেরকে গুছিয়ে শেখানোর জন্য একটু সূত্র বানিয়েছি। সেই সূত্রটা যদি লিখে নেন এবং মাথায় রাখেন, আশা করি পরীক্ষার সময় ভুল কম হবে। ঠিক আছে, সেটা হচ্ছে যে পারে সে সাবজেক্ট, সে সবসময় সাবজেক্ট ওয়া, যে পারে। আর আমরা একটু আগের রুলটাতে পড়েছি যে জিনিসটা পারি বা আমার আছে সেই জিনিসটার ক্ষেত্রে সেটা অবজেক্ট, সেটার সঙ্গে গা পার্টিকেল হবে, তারপর অ্যাডভার্ব, তারপরে ভার্ব। ঠিক আছে, অনেকেই দেখা যায় এই গায়ের এখানে অ্যাডভার্বটা বসিয়ে দেয় গায়ের পূর্বে অবজেক্টের সাথে, যে এই জিনিসটাতে তো আমি মানে এই জিনিসটাকে তো আমি মডিফাই করছি, এটা কম পারি বেশি পারি সেটাকে মডিফাই সাথে তার সঙ্গে বসিয়ে দেয়। না, আপনাকে আগে এখানে পার্টিকেল দিতে হবে, তারপরে অ্যাডভার্ব বসাবেন, তারপরে ভার্ব বসাবেন। এই জিনিসটা মাথায় রাখতে হবে। তবে অনেক ক্ষেত্রে অ্যাডভার্বটাকে এখানেও দেখা যায় অনেক ক্ষেত্রে, কিন্তু সেটার সংখ্যা কম। সেটা হচ্ছে কি, আপার লেভেলে গেলে এরকম প্রশ্ন হয়, কিন্তু আমরা এখন নর্মালি শিখি, ওরকম পরীক্ষা দিতে দিতে একটার পর একটা পরীক্ষা দিতে দিতে আমাদের বোঝা হয়ে যাবে যে এটা এরকমও ব্যবহার হয়। কিন্তু আপাতত আপনারা দেখবেন এই রুলটা ফলো করবেন, এই সূত্রটা, যে সাবজেক্ট ওয়া, অবজেক্ট গা, তারপরে অ্যাডভার্ব, তারপরে ভার্ব। যদি এভাবে মাথায় রাখেন ভুল হওয়ার সম্ভাবনা খুব কম হবে। ঠিক আছে, এক্সাম্পল হিসাবে ওয়াতাশি ওয়া নিহঙ্গো গা, আমি নিহঙ্গো গা জাপানি ভাষা, ইয়োকো ওয়াকারিমাসু ভালো পারি। ঠিক আছে, ভালো পারি। আবার বলতে পারি ওয়াতাশি ওয়া নিহঙ্গো গা দাইতাই ওয়াকারিমাসু, আমি মোটামুটি পারি। ওয়াতাশি ওয়া নিহঙ্গো গা সুকোশি ওয়াকারিমাসু, আমি অল্প পারি। তাহলে কি করছে? এটার মতো সে আস্তে আস্তে কমিয়ে দিচ্ছে, মাত্রা কমিয়ে দিচ্ছে। এবং অকারিমাস, এই লেসনে আমরা অকারিমাস যেহেতু শিখেছি এটাকেই ব্যবহার করে দেখানো হচ্ছে। তার মানে এটা না যে এটা আর কোথাও ব্যবহার করা হবে না, হবে, কিন্তু আমরা বললাম তো যতটুকু শিখছি সেটুকুর সঙ্গে আমি অ্যাপ্লাই করি, পরেরটা পরে দেখা যাবে। ঠিক আছে, আর আমারি জেনজেন একই সেন্টেন্স, জাস্ট নেগেটিভ হয়ে যাবে। ওয়াতাশি ওয়া নিহঙ্গো গা আমারি ওয়াকারিমাসেন, খুব একটা পারি না। ঠিক আছে, আর জেনজেন ওয়াকারিমাসেন মানে একদমই পারি না। সে কি করছে? আমারই দিয়ে একটু হইলেও তো পারি, খুব একটা পারি না মানে একটু হইলেও পারি। আর জেনজেন দিয়ে একদমই মাত্রাটা 0 করে দেওয়া যায়, আমি কিচ্ছু পারি না। আমি 3 নাম্বার রুলটাকে দুটো ভাগে ভাগ করেছি, একটা ভাগ আপনাদেরকে দেখিয়েছি, দ্বিতীয় ভাগটা দেখাচ্ছে। তখন আমরা দক্ষতার কথা বলেছি, দক্ষতাকে বাড়ানো কমানোর কথা বলেছি। এখন আমরা
আর আছে কোনো কিছু পরিমাপকে বেশি আছে কম আছে এটা কিভাবে বলবো, ঠিক কিছু সেম কিছু অ্যাডভার্ব ইউজ করে একটু ভ্যারিয়েশন রয়েছে। যেমন আমরা যখন আমাদের কোনো পরিমাপের কথা বলবো, অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি মানে পরিমাপের কথা বলবো, তখন এই দুটো অ্যাডভার্ব ইউজ করবো। তাকুসান মানে অনেক, সুকোশি মানে অল্প, এখানে দুটোই হবে, মাঝামাঝি কিছু নাই। হ্যাঁ, মানে অনেক বেশি আছে নাহলে অল্প আছে এরকম করে বোঝো, মাঝামাঝি কিছু নাই। আর নেগেটিভের বেলায় আমার এই জেন জেন একই রকম আগেরটার মতোই, ঠিক আছে। তাহলে আর যে সূত্রটা বলেছি সেই সূত্রটা একই থাকবে, সাবজেক্ট ওয়া যার আছে সে সাবজেক্ট কি আছে সেটা সঙ্গে গা পার্টিকেল হবে, তারপরে অ্যাডভার্ব, তারপরে ভার্ব। এক্সাম্পল হিসাবে ওয়াতাশি ওয়া ওকানে গা তাকুসান আরিমাস, এই যে সাবজেক্ট লিখেছি আমি, তারপরে ওখানে অবজেক্ট আমার অনেক টাকা আছে, ওখানে গা তাকুসান আরিমাস। দেখেন বাংলায় যখন আমি বলছি তখন আমার অনেক টাকা আছে এরকম করে বলছি, তার মানে এই তাকুসানটা এখানে হওয়া উচিত ছিল বাংলা ভাষা অনুযায়ী, কিন্তু জাপানি ভাষায় দেখেছেন সব কিছু একটু পরে হয়, যেটা আগে হওয়া দরকার সেটা পরে হয়, যেটা পরে হওয়া দরকার সেটা আগে হয়, ঠিক আছে। সেই জন্য এই অ্যাডভার্বটা পরে হবে, অত্যাশি ওখানে গা তাকুসান আরিমাস, আমার টাকা অনেক আছে, অথবা সুকোশি আরিমাস অল্প আছে। হ্যাঁ, মাঝামাঝি কিছু নাই, অনেক আছে আর অল্প আছে। এরপরে নেগেটিভলি গেলে ওয়াতাশি ওখানে আমারই আরিমাসেন, আমার খুব একটা টাকা নেই। আর একদম নাই বলতে গেলে ওয়াতাশি ওখানে জেন জেন আরিমাসেন, আমার একদমই টাকা নাই। তো এখানে আমাদের শুধু তাকুসানটা একটু ব্যতিক্রম ছিল, আর এখানে দুটো অ্যাডভার্ব ছিল, এই দিয়ে আমরা কোনো কোয়ান্টিটি বা পরিমাপ বোঝাচ্ছি। আর সুকোশি জেন জেন আমারি এই তিনটা অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকেও মডিফাই করে, ঠিক আছে, যেটা কিনা আমরা আমারিটা অলরেডি ব্যবহার করা লেসন 8-এ দেখে এসেছি। আজকে আমরা যে অ্যাডভার্বগুলো নতুন করে শিখছি তার মধ্যে সুকোশি জেন জেন এগুলো অ্যাডজেক্টিভকে মডিফাই করে। আমরা আগের লেসনে দেখেছি আমারি অ্যাডজেক্টিভকে মডিফাই করে, আমারি মানে খুব একটা না। এখন আমরা দেখব সুকোশি জেন জেনও অ্যাডজেক্টিভকে কীভাবে মডিফাই করে, ভার্বকে তো করে আবার অ্যাডজেক্টিভকেও করে। কোকো ওয়া সুকোশি সামুই দেস, সামুই মানে শীত বা ঠান্ডা, এই জায়গাটা কোকোয়া মানে এখানটা, সুকোশি সামুই দেস একটু ঠান্ডা, একটু বলছে, হ্যাঁ, খুব বেশি না, একদম নাই তা না, আবার সুকোশি সামুই দেস। হ্যাঁ, কোনো এ গাওয়া জেন জেন ওমোশিরোকু নাই দেস, এই মুভিটা একদমই ইন্টারেস্টিং না, একদমই মজার না। তো এই দেখেন জেন জেন হইলে আমারই হলে সবসময় নেগেটিভ হবে, সুকোশি ততেমো মানে খুব ভালো ছিল, খুব ততেমো সামুই দেশ বলেছিলাম খুব ঠান্ডা, আর সুকোশি মানে অল্প ঠান্ডা, ঠিক আছে। তা আপনারা যেটা মাথায় রাখবেন যে অ্যাডভার্বের কাজই হচ্ছে অ্যাডজেক্টিভ এবং ভার্বকে মডিফাই করা। মাঝে মাঝে দেখা যায় দু একটা অ্যাডভার্ব একটু ডিফারেন্ট থাকে, কিন্তু বেশিরভাগই অ্যাডভার্বের কাজ হচ্ছে অ্যাডজেক্টিভ এবং ভার্বকে মডিফাই করা। সবাই সবাইকে করে না, কিন্তু নির্দিষ্ট রয়েছে, যেটা আমরা আজকে নির্দিষ্ট করে শিখলাম এটুকুই প্র্যাকটিস করুন। লেসন 5-এ আমরা কারা মাদে পড়েছিলাম, কারা মানে থেকে, মাদে মানে পর্যন্ত, কোনো সময়ের সাথে, এই সময় থেকে ওই সময় পর্যন্ত, অথবা জায়গার সাথে এই সময় থেকে ওই সময় পর্যন্ত, এই জায়গা থেকে ওই জায়গা পর্যন্ত, ঠিক আছে। সময় 9টা থেকে 5টা পর্যন্ত, জায়গা ঢাকা থেকে চিটাগাং পর্যন্ত, এরকম করে ব্যবহার করেছে। আজকে আমরা কারার আরেকটা ব্যবহার দেখব। এই ব্যবহারটার অর্থ হচ্ছে যখন কোনো দুটা সেন্টেন্সের মধ্যে কারা ব্যবহৃত হবে তখন বুঝতে হবে প্রথম সেন্টেন্সটা হচ্ছে গিয়ে একটা কারণ, সে কারণের সঙ্গে কারা দিয়ে সেজন্য বা কারণে বিকজ অফ এ অর্থ বোঝানো হয়, ঠিক আছে। কোনো কাজের কারণের সাথে ব্যবহৃত হয়, এখানে একটা কারণ লিখবো, তারপরে কারা, তারপরে এই কারণে এমন হয় বা হয়েছে বা এমন করি, এটা বোঝানো হবে। এক্সাম্পল হিসাবে জিকান গারিমাসেন কারা, হ্যাঁ, সময় নাই, জিকান গারিমাসেন কারা সময় নাই সেজন্য, সময় নাই সেজন্য শিম্বুনো ইয়মিমাসেন নিউজ পেপার পড়ি না। জিকান গারিমাসেন এখানে হচ্ছে তার কারণ, সেই কারণের সঙ্গে সে সেই জন্য, সময় নাই সেই জন্য বা সময় না থাকার কারণে শিম্বুনো ইয়মিমাসেন, এটা একটা ফলাফল, এই কারণে সে এরকম করে, সে নিউজ পেপার পড়ে না। এবং খেয়াল রাখবেন এগুলো হচ্ছে সবসময় নেগেটিভ হবে এমন কোনো কথা নয়। আপনি যখন রেনশুবি করবেন দেখবেন যে অনেক সেন্টেন্স আছে পজিটিভ, যে আমি সিনেমা পছন্দ করি তাই প্রতিদিন সিনেমা দেখি, এই যে তাই সেজন্য মাঝখানে কারা হবে, হ্যাঁ, এগাগা সুকি দেশ কারা মাইবান এগাও মিমাস, এরকমও হবে, এখানে জাস্ট নেগেটিভলি দেখানো হচ্ছে। তারপরে এবার এটা আবার প্রশ্ন করা যেতে পারে, মায়াসা শিম্বনো ইয়মিমাসকা,
প্রতিদিন সকালে নিউজ পেপার পড়ো কি? ইয়ে সুমিমাসেন, না সরি, জিকান গা আরিমাসেন, সময় নাই। হ্যাঁ, এখানে দেখেন কারা ব্যবহার করি নাই, কিন্তু এই সেন্টেন্সটাকে যদি আমি এভাবে নিজে থেকে বলি, রোজ সকালে আমি নিউজ পেপার পড়তে পারি না, তার কারণ হচ্ছে আমার সময় নাই সেজন্য নিউজ পেপার পড়ি না, তখন আমি দুটা সেন্টেন্সের মধ্যে কারা ব্যবহার করে সেজন্য বলেছি। এটাকে আবার এভাবেও প্রশ্ন উত্তর হিসাবেও বলা যায়, তখন কারা ব্যবহার করা হচ্ছে না। এরপরে এই লেসন 9-এর শেষ রুলটা হচ্ছে লেসন 5 নাম্বার। এটা হচ্ছে দোষতে, মানে কেন, কারণ জানতে চাওয়া। এই যে আমি এখানে কারণ বলেছি, সেই কারণটাই এখানে জানতে চাওয়া। হ্যাঁ, আসলে এটা আগে শেখানো উচিত ছিল, কিন্তু বইয়ের সিরিয়ালে এভাবেই রয়েছে। কোনো কাজের কারণ জানতে চাওয়া, যে কোনো কাজের কারণ জানতে চাওয়া। যেমন এখানে সে রোজ নিউজ পেপার পড়ে না, কেন পড়ে না সেই কারণটা জানতে চাওয়া হচ্ছে। যেমন দোষতে আসা শিম্বনী অমিমাসেনকম, কেন সকালে নিউজ পেপার পড়ো না। সেন্টেন্সের পূর্বে যে দোষতে বসিয়ে দেবেন, একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নের সামনে একটা দোষতে বসায় দিলে এটা কেন হয়ে গেল, যে কেন নিউজ পেপার পড়ো না, কেন আজকে স্কুলে আসোনি, এরকম করে দোষতে প্রথমে বসলে এটা কেন হয়ে যাচ্ছে। তো এই উত্তরটাই সেখানে দিচ্ছে, জিকাঙ্গা আরিমাসেন কারা, সময় নাই সেজন্য। এবং প্রশ্নে যদি প্রথমে দোষতে থাকে, উত্তরের ক্ষেত্রে অবশ্যই কারা ব্যবহার করতে হবে, এটা মাথায় থাকে যেন। হ্যাঁ, কারণ প্রশ্ন যখন করেছে কেন দিয়ে, উত্তরে তো আমার সেই জন্য বলতে হবে। হ্যাঁ, কেন প্রতিদিন সকালে নিউজ পেপার পড়ো না, সময় নাই সেই জন্যটা আমাকে ব্যবহার করতে হবে। এছাড়াও দোষতে দেশকা দিয়ে প্রশ্ন করা হয় ডাইরেক্টলি। কখন? যখন আমি কাউকে একটা কথা বলবো যে আমি আজকে তাড়াতাড়ি বাড়ি ফিরে যাব, আমার আজকে আমি অমুক জায়গায় একটু তাড়াতাড়ি যেতে চাচ্ছি, বা আমি আজকে এই কাজটা করতে পারবো না, তখন তো আমাকে প্রশ্ন কেউ করতেই পারে, কেন পারবে না, সেটাই হচ্ছে গিয়ে দোষতে দেশকা। হ্যাঁ, একটা এক্সাম্পল দিচ্ছি। খেওয়া হায়াকু খাইরিমাস, আজ তাড়াতাড়ি ফিরবো। খেওয়া হায়াকু খাইরিমাস, আজ তাড়াতাড়ি ফিরবো। এটা শুনে প্রশ্ন করা হচ্ছে, দোষতে দেশকা, কেন, কি কেন, কেন তাড়াতাড়ি ফিরবে, এত কথা তো বলবার দরকার নেই। দোষতে হায়াকু খাইরিমাসকা, আমি এখানে দোষতে হায়াকু খাইরিমাসকা লিখতে পারতাম, কিন্তু বক্তা বলছে আমি আজকে তাড়াতাড়ি ফেরত যাব, তো সুতরাং কথাটা তো আমার রিপিট করার দরকার নেই, আমি শুধু বলতে পারি কেন। সেই কেনই হচ্ছে দোষতে দেশকা, কেন। উত্তর দিচ্ছে খোদামনো থানজবি দেশকা, বাচ্চা জন্মদিন সেই জন্য। তাহলে আমরা কি বুঝলাম? এই দুটো আমি একসঙ্গে লেখার কারণ হচ্ছে, একসঙ্গে লিখলে বুঝতে সহজ হবে। আমি দুইবার যদি ভিডিও করতাম হয়তো বা খুব পরিষ্কারভাবে দেখা যেত, কিন্তু দুটো একসঙ্গে লেখার কারণে আপনাদের পার্থক্য এবং সিমিলারিটিগুলো বোঝানোর জন্য, যে এটা হচ্ছে প্রশ্ন, আর এই প্রশ্নের উত্তর সবসময় কারা হবে। যখন দোষটি দিয়ে প্রশ্ন করা হবে, উত্তর শেষে কারা বলতে হবে। আর দুটো সেন্টেন্সের মধ্যে কারা মানে হচ্ছে কারার অন্য ব্যবহার আছে, কিন্তু এভাবে যখন একটা সেন্টেন্সের মধ্যে একটা কারণ এবং ফলাফল দেওয়া হয়, তার মানে এটা অর্থ হচ্ছে সেজন্য বা কারণে। এই ছিল লেসন 9-এর গ্রামার। আমার কাছে লেসনটা অনেক সহজ মনে হয় এবং আমি যথেষ্ট সহজ করে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে, বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকে এখানেই শেষ করছি। সায়োনারা, আল্লাহ হাফেজ।